পয়েন্টস না, তখন আমরা এই ভিজুয়ালি, তখন আমাদের এই ডাটা সেটকে আমরা ভিজুয়ালি এটাকে প্লট করে আমাদের যে ডাটা সেট যেগুলা ক্লোজলি রিলেটেড যে ডাটাগুলো আছে সেগুলো আমরা এখান থেকে শুরু করতে পারি, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস হ্যাজ অ্যাপ্লিকেশনস, অনেক ফিল্ডের অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা পপুলেশন জেনেটিক্স, এখানে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। তো পপুলেশন জেনেটিক্স যে একটা কমপ্লিকেটেড, এখানে এগুলো এখানে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট, মাইক্রোবায়োম স্টাডিজ অথবা অ্যাটমসফিয়ারিক সায়েন্স, এইসব স্পেশাল কিছু আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা খুবই ইউজফুল একটা টেকনিক্স, যেগুলো দিয়ে আমাদের লার্জ নাম্বার অফ ডাটা সেট এবং লার্জ নাম্বার অফ ডাইমেনশন যদি থাকে, লার্জ নাম্বার অফ ভেরিয়েবল যদি থাকে পার অবজারভেশন, তাহলে সেগুলোকে আমরা রিডিউস করে দুইটা তিনটা প্রিন্সিপাল কম্পোনেন্টে আমরা এগুলো কনভার্ট করে আমরা এটাকে আমাদের ডাটার যে ভেরিয়েবিলিটি এগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি, অথবা এগুলোকে আমরা গ্রাফ দিয়ে ভিজুয়ালি এগুলোকে আমরা শো করতে পারি। এবং ভিজুয়ালি যখন আমরা শো করি তখন আমরা কোন ভেরিয়েবল গুলা ক্লোজলি রিলেটেড ভেরিয়েবলস সেগুলা ইজিলি আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারি অথবা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। So in data analysis, the first principal component of a set of p variables presumed to be jointly normally distributed is derived is the derived variable formed as a linear combination of the original variables that explains most variance. এখানে আমাদের আমরা যখন এই প্রিন্সিপাল কম্পোনেন্ট দিয়ে যখন আমরা ডাটাকে অ্যানালাইসিস করব, তখন আমাদের যেটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে, আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো হবে আমাদের যতগুলো ভেরিয়েবল থাকবে তাদের লিনিয়ার লিনিয়ারলি ট্রান্সফর্ম করে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো আমরা তৈরি করি, ঠিক আছে। এই যে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা হবে, তার মধ্যে পি ভেরিয়েবলস এর ইনফরমেশন থাকবে এবং যে ভেরিয়েবল গুলা জয়েন্টলি ডিস্ট্রিবিউটেড হবে, এবং আমরা যে কম্পোনেন্টটা আমরা তৈরি করব সেটা হবে ডিরাইভড ভেরিয়েবল, এটাকে আমরা ডিরাইভড ভেরিয়েবল বলবো। এবং এই এই যে ডিরাইভড ভেরিয়েবল যেটা হবে সেটা হবে লিনিয়ার কম্বিনেশন অফ অরিজিনাল ভেরিয়েবলস, এবং অরিজিনাল ভেরিয়েবল যেগুলো থাকবে তার লিনিয়ার কম্বিনেশন করে আমরা ডিরাইভ ভেরিয়েবল যেটা অথবা আমাদের যেটা কম্পোনেন্ট যেটা সেটা আমরা তৈরি করব, হ্যাঁ। এবং যে ফার্স্ট কম্পোনেন্ট যেটা হবে সেটা মোস্ট আমাদের ভেরিয়েবল গুলা যে থাকবে তার মোস্ট ভেরিয়েন্ট যেটা সেটাকে এক্সপ্লেন করতে পারবে, আর ভেরিয়েশন গুলোকে আমরা এক্সপ্লেন করবো মেনলি। এবং সেটা যেটা ফার্স্ট কম্পোনেন্ট হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং সেটা আমাদের ভেরিয়েশনের মোস্ট ভেরিয়েশনটাই এক্সপ্লেন করবে আমাদের ফার্স্ট যে প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে সেটা আর কি। সেকেন্ড যেটা হবে, সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা হবে, যেটা সেটা সেটা একটা মোস্ট ভেরিয়েন্স হবে, যেগুলো লেফট হবে, যেগুলো বাকি থাকবে, ভেরিয়েশনের যেগুলো বাকি থাকবে সেইগুলার কি আমাদের ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের যে ভেরিয়েশন গুলো থাকে সেগুলো রিমুভ করে অন্য যে ভেরিয়েশন থাকবে সেইগুলোকে হবে আমাদের সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট, এবং সেটাও আমাদের যে পি সংখ্যক ভেরিয়েবল যে থাকবে ওই পি সংখ্যক ইটারেশন করে আলটিমেটলি আমাদের এইটা কম্পোনেন্টটা তৈরি হবে আর কি। So principal commonly most commonly used when many of the variables are highly correlated with each other. যেটা এটা আমরা সাধারণত আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যেটা সেটা আমরা মেইনলি ইউজ করি যখন অনেকগুলা ভেরিয়েবল হাইলি কোরিলেটেড হয়। সেক্ষেত্রে একটা একটার সাথে হাইলি কোরিলেটেড হবে তখন আমরা এই প্রিন্সিপাল কম্পোনেন্টটা একটা মোস্ট ইউজফুল টেকনিক, অ্যান্ড ইট ইজ ডিজারেবল টু রিডিউস দেয়ার নাম্বার। এবং এটা আমরা সাধারণত আমাদের ভেরিয়েবলের সংখ্যা যত হয় প্রিন্সিপাল কম্পোনেন্টের সংখ্যা তার সাথে অনেক কম হয়, এটাকে আমরা রিডিউস করে ফেলতে পারি এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসে। এটা হলো আমাদের এই টেকনিক আর কি। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইজ কনসার্নড উইথ দ্য এক্সপ্লেইনিং দ্য ভেরিয়েন্স কোভেরিয়েন্স স্ট্রাকচার। আমরা এখানে ফ্যাক্টর অ্যানালাইসিস যখন করছি তখন আমাদের ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যেটা, সেই ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ইউজ করি আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস করছি। এখানেও প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা যখন করবো তখন আমাদের যেটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স থাকবে সেটাকে আমাদের ইউজ করে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলা তৈরি করতে হবে, হ্যাঁ। জেনারেল অবজেক্টিভ আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টের আমরা এখানে যা বললাম আসলে এটা সামারি হলো প্রিন্সিপাল কম্পোনেন্টের জেনারেল অবজেক্টিভ হলো
ডাটা রিডাকশন, আমাদের যে ভেরিয়েবলের সংখ্যা যা থাকবে, যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করব, কম্পোনেন্টের সংখ্যা তার চাইতে অনেক কম হবে, এবং সেটা আমরা সাধারণত একটা দুইটা বা তিনটা এই ধরনের কম্পোনেন্ট, আমরা ভেরিয়েবল যদি 50টা থাকে আমরা এটা রিডিউস করে দুইটা বা তিনটা কম্পোনেন্টে আমরা এটাকে কনভার্ট করব। হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন করে আমরা দুইটা তিনটা কম্পোনেন্টে কনভার্ট করবো। এটা আমাদের তাহলে ফার্স্ট পারপাস হলো ডাটা রিডাকশন। সেকেন্ড হলো ইন্টারপ্রিটেশন। আমরা যদি এই 50টা ভেরিয়েবল নিয়ে যদি এটাকে ইন্টারপ্রিটেশন করতে চাই, ইট ইস ভেরি টাফ জব। যখন আমরা এটাকে দুইটা তিনটা কম্পোনেন্টে কনভার্ট করে ফেলবো, তখন আমাদের যে রেজাল্ট গুলো হবে সেই রেজাল্ট গুলোর ইন্টারপ্রিটেশন আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই দুইটা হলো মেইন পারপাস, যে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা ডাটাকে রিডিউস করি এবং আমাদের রেজাল্ট পাই, সেই রেজাল্ট গুলোকে আমরা ইজিলি ইন্টারপ্রিটেশন করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মেইন অবজেক্টিভ। ওটা হলো আমাদের থিওরিটিক্যাল পার্ট। এগুলো মুখস্থ করতে হবে বেশিরভাগই, ওই পুরোটাই আমি জাস্ট একটু হাইলাইট করলাম যে আমরা কি করি, কিভাবে করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে পপুলেশন প্রিন্সিপাল কম্পোনেন্টস আমরা এগুলো কিভাবে তৈরি করবো। পপুলেশন প্রিন্সিপাল কম্পোনেন্টস আসলে algebraically, principal components are particular linear combinations of the p random variables x1 x2 up to xp। আমাদের যে এ, আমরা যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, এটা হলো আমাদের, এটা একটা আমরা যেটা করি এটা আসলে লিনিয়ার কম্বিনেশন করি। লিনিয়ার কম্বিনেশন কার? আমাদের যে ভেরিয়েবল গুলা থাকবে, যে মনে করেন পি সংখ্যক ভেরিয়েবল x1 x2 আপ টু xp, এগুলো হলো ভেরিয়েবল, এগুলোর লিনিয়ার কম্বিনেশন। সেই লিনিয়ার কম্বিনেশন করে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা করব। আমরা পরে যখন প্রবলেম দেবো তখন তখন ক্লিয়ার হবে, দেখুন বুঝতে পারবেন যে আমরা যখন এই যে মানে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটা যখন কম্পোনেন্ট যখন আমরা তৈরি করবো, তখন সেই কম্পোনেন্টটা হবে x1 x2 up to xp, এই ভেরিয়েবলগুলোর লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে, যখন এটা আমরা জিওমেট্রিক্যালি বলবো, এটা হলো অ্যালজেব্রিক্যালি। জিওমেট্রিক্যালি হবে এই লিনিয়ার কম্বিনেশন রিপ্রেজেন্ট দ্য সিলেকশন অফ নিউ কোঅর্ডিনেট সিস্টেম। তখন আমরা যে যে আগে বললাম যে এটা আমরা যদি যদি 50টা ভেরিয়েবল থাকে, ওটা যদি আমরা জিওমেট্রিক্যালি অথবা গ্রাফিক্যালি যদি এটাকে দেখাইতে চাই, তাহলে 50টা ডাইমেনশন লাগবে। এক একটা ভেরিয়েবলের জন্য এক একটা ডাইমেনশন হবে অথবা এক একটা অ্যাক্সিস হবে। কিন্তু আমরা যখন এই যে এটাকে যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করব, তখন এটা হবে লিনিয়ার কম্বিনেশনস অফ দ্য অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবলস, এবং সেটা দিয়ে আমাদের একটা নতুন ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হবে। যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট যদি তিনটা হয়, তখন আমাদের এই 50টা কোঅর্ডিনেটকে রিডিউস হয়ে তিনটে কোঅর্ডিনেটে হবে। তাহলে যেটা হবে এটা একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হবে, এবং এগুলো আমরা সাধারণত পাই বাই রোটেটিং দ্য অরিজিনাল সিস্টেম উইথ x1 x2 up to xp as the coordinate axis। মানে তখন আমাদের এটাকে রোটেট করে করে আলটিমেটলি আমাদের এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো আমরা তৈরি করি, এবং সেখানে আমাদের এই যে x1 x2 এই ভেরিয়েবল গুলি আমাদের একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়। এটা আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, the new axes represent the directions with maximum variability। আমরা দেখুন যে নতুন যে অ্যাক্সিস যেগুলো পাবো, যে যদি তিনটা কম্পোনেন্ট হয় তো আমাদের এই গ্রাফের মধ্যে তিনটা অ্যাক্সিস থাকবে। এই নতুন যে অ্যাক্সিস গুলো হবে, সেই নতুন অ্যাক্সিস গুলা আমাদের এই যে ভেরিয়েবলের যে ভেরিয়েশন, তার ম্যাক্সিমাম ভেরিয়েবিলিটি গুলা সে এই এই নতুন অ্যাক্সিস গুলাই রিপ্রেজেন্ট করবে। এবং এগুলো আমরা সাধারণত গেলে আমরা এই থেকে পাবো আর কি। So principal components depends solely on the covariance matrix। আমরা যে একটু বললাম যে এই যে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যখন করি, সেগুলা ডিপেন্ড করবে আমাদের যেটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যেটা হবে। আমরা যে ভেরিয়েবল গুলো দিয়ে যদি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করি, সেই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর উপর ডিপেন্ড করবে। কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা যেমন হবে, আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলা ওইটি বেরিয়ে হবে। ঠিক আছে, আমাদের যে x1 x2 আপ টু xp, এগুলো আমাদের অরিজিনাল ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলা দিয়ে আমরা যখন কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করব, সেই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের নেচারটা যেমন হবে, স্ট্রাকচারটা যেমন হবে, তার উপর ডিপেন্ড করে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলা তৈরি হবে। হুম, লেট র্যান্ডম ভেরিয়েবল এক্স ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ, যে এক্স একটা ম্যাট্রিক্স যদি হয়, ম্যাট্রিক্স ফর্মে লিখলে এটা এক্স ট্রান্সপোজ, এখানে x1 x2 xn হ্যাভ দ্য কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। আমরা যদি এইটা যদি আমরা একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করি, সেটা যদি সিগমা হয়, এবং যার আইগেন ভ্যালুস হলো ল্যামডা 1, যেটা এটা গ্রেটার দেন ল্যামডা 1টা সবচেয়ে বড়, দেন ল্যামডা 2 আপ টু ল্যামডা p। x1 এর একটা আইগেন ভ্যালু থাকবে, x2 এর একটা আইগেন ভ্যালু থাকবে, xp এর একটা আইগেন ভ্যালু থাকবে,
এবং ওই আইগেন ভ্যালু তৈরি করে আমাদের ল্যামডা ওয়ান হবে সবচেয়ে বড় আইগেন ভ্যালুস, ল্যামডা টু হবে সবচেয়ে বড়। এই কন্ডিশনে আমরা সাধারণত এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করবো। তাহলে আমরা এখানে বলছি যে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যখন আমরা করি, তখন আমরা ওই আমাদের যে ভেরিয়েবল গুলা থাকবে তার লিনিয়ার কম্বিনেশন করে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্টটা তৈরি করি, ঠিক আছে। তাহলে এখানে লিনিয়ার কম্বিনেশন গুলো কেমন হবে, মানে Y1, এটা একটা লিনিয়ার কম্বিনেশন, A1 ট্রান্সপোজ X, মানে A11 X1, A12 X2, আপনি এগুলো হলো আমাদের ভেরিয়েবল, যে X1 X2 X P হলো আমাদের ভেরিয়েবল। এগুলো হলো কনস্ট্যান্ট, এগুলো আমাদের মানে এগুলো বলে কোঅফিসিয়েন্টস। এই কোঅফিসিয়েন্টস আমরা এইভাবে যদি আমরা একটা লিনিয়ার কম্বিনেশন করি, তাহলে এটা হবে Y1, এটা আমাদের Y2 হবে এই A-2 A2 ট্রান্সপোজ X। তারপরে A21 A2 X1 A22 X2, এখানে আমাদের যে পি সংখ্যক ভেরিয়েবল আছে, এইভাবে আমরা যদি এইভাবে লিনিয়ার কম্বিনেশন, পি সংখ্যক লিনিয়ার কম্বিনেশন যদি আমরা তৈরি করি, হুম, তাহলে এর মধ্যে ভেরিয়েন্স অফ ওয়াই, যে আমরা লিনিয়ার কম্বিনেশন যেগুলো তৈরি করলাম, ভেরিয়েন্স অফ ওয়াই হবে A I ট্রান্সপোজ সামেশন অফ AI। এগুলো আমাদের এই কনস্ট্যান্ট গুলা যেগুলো, এগুলোর ভ্যালু থাকবে, এই ভ্যালু গুলা AI ট্রান্সপোজ সিগমা, এটা সামেশন, এটা সিগমা, এটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ইনটু AI। এটা হবে ভেরিয়েন্সের রেজাল্ট ফর্মুলা, আর কোভেরিয়েন্সের ফর্মুলা হবে AI ট্রান্সপোজ সিগমা AK। হ্যাঁ, এটা হলো ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এগুলো হলো ভ্যালু, হ্যাঁ, এই ভ্যালু গুলো থাকবে, এই ভ্যালু গুলো দিয়ে আমরা এইভাবে ভেরিয়েন্স গুলো তৈরি করবো, এইভাবে কোভেরিয়েন্স গুলো তৈরি হবে এইভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট যেগুলা, এই যে এই প্রিন্সিপাল আমরা যে Y1 Y2, আপনি যে লিনিয়ার কম্বিনেশন যেগুলো করলাম, এগুলো সবগুলো হবে আনকোরিলেটেড। এটা Y1 এর সাথে Y2 এর কোনো কোরিলেশন থাকবে না, Y2 এর সাথে Y3 এর কোরিলেশন থাকবে না, এগুলো আনকোরিলেটেড। এবং এটার যে ভেরিয়েন্স যেগুলা, এই যে এই যে আমাদের ভেরিয়েন্স, আমরা এখানে যে ভেরিয়েন্স টুতে, যে এখানে যে আমরা ভেরিয়েন্সের যে ফর্মুলা, এগুলো যে প্রত্যেকটা ভেরিয়েন্স যদি আমরা তৈরি করি, তাহলে ভেরিয়েন্স গুলো হবে ভেরি লার্জ, হ্যাঁ, অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, ভেরিয়েন্স হবে অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, এটা হবে লিনিয়ার কম্বিনেশন উইথ ম্যাক্সিমাম ভেরিয়েন্স, বা আমরা বলছি যেটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে তার ভেরিয়েন্সটা সবচেয়ে বেশি হবে, এবং সেটা ইট ম্যাক্সিমাইজ ভেরিয়েন্স অফ ওয়াই। যে ভেরিয়েন্স অফ ওয়াইটা, এইটার ভেরিয়েন্সটা সবচেয়ে ম্যাক্সিমাম ভেরিয়েন্স হবে যদি আমরা এটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট বলবো। সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্টটা এর সাথে কম হবে, ঠিক আছে। এবং ইট ইজ ক্লিয়ার দ্যাট ভেরিয়েন্স অফ ওয়াই, এইটা ফর্মুলা আমরা এখানে লিখছি, AI ট্রান্সপোজ, এটা ক্যান বি ইনক্রিজ বাই মাল্টিপ্লাইং এনি AI বাই সাম কনস্ট্যান্ট, হ্যাঁ। তাহলে আমাদের টু এলিমিনেট দ্য ইনডিটারমিনেসি, it is convenient to restrict the attention of coefficient vector unit length। আমাদের এখানে যে কোএফিসিয়েন্ট ভেক্টর যেটা AI, এটা লেন্থ হবে ইউনিট লেন্থ, হ্যাঁ, এটা লেন্থ হবে ইউনিট লেন্থ, এইভাবে আমাদের এগুলো তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, এটা লিনিয়ার কম্বিনেশন হবে, এটা তাই না, আমরা যে একটু আগে যেটা ডিফাইন, ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে লিনিয়ার, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই দুইটা কি করলে এটা যে লিনিয়ার কম্বিনেশন হবে, সেটা হবে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। এবং এই ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের ভেরিয়েন্স যেটা হবে, এইটা হবে ম্যাক্সিমাম, এই যেটা ম্যাক্সিমাম হবে ভেরিয়েন্স। আর এইটা হবে ইউনিট, আমি বলছি যেটা ইউনিট লেন্থ হবে, তার মানে A1 ট্রান্সপোজ ইন্টু A1 হবে 1। এইটা হলো ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের কন্ডিশন। সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা হবে, এইটা লিনিয়ার কম্বিনেশন অফ, এইটা হবে, এটা ম্যাক্সিমাইজ করবে, যে এই ভেরিয়েন্স যেটা এটাকে ম্যাক্সিমাইজ করবে সাবজেক্ট টু যে এইটার ইউনিট হবে, এই দুইটার ম্যাট্রিক্সকে যদি আমরা প্রোডাক্ট করি, তাহলে এটা লেন্থ, এটাকে লেন্থ বলি আমরা, এই লেন্থ হবে ওয়ান, আর কোভেরিয়েন্স হবে 0। যে এই ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট এবং সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট, যেটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, এর সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে কোভেরিয়েন্স হবে 0, মানে এদের মধ্যে রিলেশন থাকবে না, ঠিক আছে। ফার্স্ট, কিন্তু উইদিন দ্য ভেরিয়েবল তারা হাইলি কোরিলেটেড হবে, ঠিক আছে। এবং আমরা আইএথ স্টেপে যদি আমরা এটা বের করি, সেটা যে যদি আমরা আইএথ প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, এটা লিনিয়ার কম্বিনেশন অফ AI ট্রান্সপোজ X, এই ফর্মুলাটা মনে রাখবেন, আমরা এটা পরে ইউজ করবো যখন প্রবলেম সলভ করবো। AI ট্রান্সপোজ X দ্যাট ম্যাক্সিমাইজ, এই ভেরিয়েন্স হবে এটা ম্যাক্সিমাম হবে এটার জন্য, আর এই দুইটা এগুলো ইউনিট হবে, আর এই অন্য যে কোনোটার সাথে কোভেরিয়েন্সটা হবে 0, ঠিক আছে। এগুলো হলো আমাদের, যখন আমরা আলটিমেটলি এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করবো, তখন তার
কন্ডিশন গুলো এইগুলো হবে, ঠিক আছে? এই কন্ডিশনের উপর বেস করেই আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা এটা এই আবার একটু রিডিং পড়লে বুঝবেন, আস্তে আস্তে বুঝতে হবে, এটা কঠিন তো। এটা এইভাবে থিওরি গুলো বোঝা একটু টাফ আর কি, হ্যাঁ। এটা একটু ইম্পর্টেন্ট, আমরা এই যে একটা থিওরাম, এটা দিয়ে আমাদের প্রবলেম গুলো আমরা যে বললাম এটাকে একটা থিওরাম আকারে আমরা লিখতে পারি, এবং এটাকে আমরা যখন প্রবলেম সলভ করবো তখন এইটাকে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? লেট সিগমা, এই সিগমাটা হলো একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, আমরা একটু আগে বললাম সিগমাটা হলো একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স অ্যাসোসিয়েট উইথ র্যান্ডম। যে আমাদের এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমরা তৈরি করবো কি দিয়ে, আমাদের অরিজিনাল র্যান্ডম ভেরিয়েবল যেটা যে এক্স ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এক্স ওয়ান এক্স অফ এক্স, এইগুলোর উপর বেস করে এগুলো দিয়ে আমাদের একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ফার্স্ট তৈরি করতে হবে। লেট সিগমা হ্যাভ আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর পেয়ার্স, সিগমা যেটা তার আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থাকবে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যদি আমরা পেয়ার আকারে লিখি, আইগেন ভ্যালুকে আমরা আমরা ল্যামডা দিয়ে লিখি, আর আইগেন ভেক্টরকে আমরা ওয়ান দিয়ে লিখি। হলো আইগেন ভেক্টর, আর এটা হলো এটা একটা পার্টিকুলার ভ্যালু, এটা একটা ভেক্টর, আমরা এর মধ্যে অনেকগুলো ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলে ল্যামডা ওয়ান ওয়ান এটা হলো একটা আমাদের আইগেন ভ্যালু ভেক্টরের ফার্স্ট আইগেন ভ্যালু, আর আইগেন ভেক্টরের পেয়ার, এটা এই যে দুইটা মিলে একটা পেয়ার। এটা হলো সেকেন্ড আইগেন ভ্যালু, সেকেন্ড আইগেন ভেক্টরের পেয়ার। এইভাবে যে আমরা পেয়ার গুলো তৈরি করি, যেখানে ল্যামডা ওয়ানটা হলো সবচেয়ে বড়, দেন ল্যামডা টু, তারপরে ভ্যালুটা ল্যামডা টু, তারপরে এটা মধ্যে এইগুলো এই কন্ডিশনটা ফুলফিল করবে, যেগুলো আমাদের সবচেয়ে বড় ভ্যালু হবে ল্যামডা ওয়ানের, তারপরের ভ্যালুটা হলো ল্যামডা, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের আইগেন ভ্যালু, ঠিক আছে? যেহেতু ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের ম্যাক্সিমাম ভেরিয়েশন থাকবে, সুতরাং তার আইগেন ভ্যালুটা সবচেয়ে বড় হবে, ঠিক আছে? এটা হবে সেকেন্ড আইগেন ভ্যালু। এইভাবে আমাদের এই কন্ডিশন গুলো ফুলফিল করবে, যখন আমাদের এই সিগমাটা, সিগমার মধ্যে যেগুলো আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর থাকবে তারা এই কন্ডিশন। এবং আইএথ প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, সেটা হবে ওয়াই আই ইআই ট্রান্সপোজ এক্স। মানে ফার্স্ট যদি বলি আমরা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, যদি এটা আমরা আই এর ভ্যালু তখন ওয়ান হবে, এটা ওয়ান হবে, তখন ই ওয়ান ট্রান্সপোজ এক্স, তখন এই যেখানে আই যেখানে এখানে ওয়ান হবে, ই ওয়ান ওয়ান এক্স ওয়ান, এইটা হবে লিনিয়ার কম্বিনেশন। এই লিনিয়ার কম্বিনেশন করলেই আমরা এখানে এই ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা এখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে? এবং এটার মধ্যে ভেরিয়েন্স অফ ওয়াই আই যেটা, সেটা হবে ইআই ট্রান্সপোজ সিগমা ইআই। ইআই ট্রান্সপোজ হলো আমাদের আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এটা হলো সিগমা হলো ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এই তিনটা মাল্টিপ্লাই করলে তখন আমরা ল্যামডা আই পাবো। ল্যামডা মানে যদি আমরা এখানে ভেরিয়েন্স অফ ওয়াই ওয়ান বের করি, এটা হবে ল্যামডা ওয়ানের সমান। আমরা ভেরিয়েন্স গুলা যেগুলা, যে ওয়াই ওয়ান এর ভেরিয়েন্স, ওয়াই টু এর ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স গুলো ক্যালকুলেশন করলেই এগুলো আমাদের আইগেন ভ্যালু হবে। ল্যামডা ওয়ান ল্যামডা টু এগুলো আইগেন ভ্যালু বলি, আইগেন ভ্যালু গুলো আমরা এইভাবে ডিটারমাইন করতে হবে, মানে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে। আর কোভেরিয়েন্স ক্যালকুলেট করলে এটা সবসময় জিরো হবে, ঠিক আছে? কারণ তুমি একটার সাথে একটা কোভেরিয়েন্স থাকবে না। সো ল্যামডাই আর ইকুয়াল ইফ সাম কেসে, ইন সাম কেসে ল্যামডা এর অনেক সময় প্রিন্সিপাল কম্পোনেন্ট, প্রিন্সিপাল ওয়ান, কম্পোনেন্ট টু, এই দুটার ল্যামডা দুটা ইকুয়াল হয়ে যাবে। কিছু কিছু কম্পোনেন্টের এই ল্যামডা ইকুয়াল যদি হয়, তাহলে আমাদের যে কোঅফিশিয়েন্ট ভেক্টর and so is the corresponding coefficient vectors ei, hence yi আর নট ইউনিক। তখন আমরা যদি এই যে ল্যামডা যদি দুই তিনটা সমান হয়, তখন আমাদের এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলা ইউনিক হবে না, একটা হবে না, সিঙ্গেল হবে না, দুই তিনটা মিলে তখন দুইটা তিনটা সেম ইম্পর্টেন্স এর আমাদের এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট আমাদের তৈরি হবে, ঠিক আছে? টোটাল পপুলেশন ভেরিয়েন্স যেটা, যদি টোটাল পপুলেশন ভেরিয়েন্স আমরা ক্যালকুলেট, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে আমাদের টোটাল পপুলেশন ভেরিয়েন্সটা কত, সেটা হলো সিগমা ওয়াই। যদি আমাদের যে প্রিন্সিপাল এই যে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স দেখি, তাহলে যে সিগমা ওয়ান ওয়ান সিগমা টু টু, আমরা এই ভেরিয়েন্স গুলা যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো যদি আমরা যোগ করি, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল কম্পোনেন্টস থাকবে, সেগুলো যদি আমরা যোগ করি, তাহলে এটা হবে টোটাল ভেরিয়েন্স, পপুলেশন টোটাল ভেরিয়েন্স। তার মানে এই সিগমা ওয়ান ওয়ান মানে ল্যামডা ওয়ান, সিগমা টু টু মানে ল্যামডা টু, এটা ওই যে আইগেন ভ্যালু, ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট আইগেন ভ্যালু, এটা সেকেন্ড প্রিন্সিপাল কম্পোনেন্ট আইগেন ভ্যালু, এগুলো আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভেরিয়েন্স গুলাই হবে অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু, ঠিক আছে? এগুলো যে আমরা প্রপোর্শন অফ টোটাল পপুলেশন ভেরিয়েন্স, এটা যদি আমরা ক্যালকুলেট করি, মানে পেড প্রিন্সিপাল কম্পোনেন্টের জন্য, মানে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের জন্য, তার পপুলেশন টোটালের প্রপোর্শনটা কতটুকু, সেটা হবে ল্যামডা কে, মানে ওই কম্পোনেন্টের
ভেরিয়েন্সটাকে ডিভাইড করব টোটাল ভেরিয়েন্স দিয়ে, তাহলে এটা প্রপোর্শন হবে। মানে যে কম্পোনেন্টের জন্য আমরা বের করবো সেই কম্পোনেন্টের ল্যামডাকে, মানে আইগেন ভ্যালুটাকে আমরা টোটাল আইগেন ভ্যালু, এটা হলো আইগেন ভ্যালু আর ভেরিয়েন্স ইকুয়াল সেম। ভেরিয়েন্স গুলো কিন্তু আইগেন ভ্যালু, ঠিক আছে? তাহলে ওই ভেরিয়েন্স আমরা টোটাল ভেরিয়েন্স কে যদি ভেরিয়েন্স দিয়ে যদি ওই পার্টিকুলার কম্পোনেন্টের ভেরিয়েন্সকে আমরা ডিভাইড করি, সেটা হবে প্রপোর্শন অফ টোটাল পপুলেশন ভেরিয়েন্স, ঠিক আছে? এটা আমরা বের করবো এরপরে। So if most, for instance, 80 to 90% of the total population variance for large P can be attributed to the first one, two or three components, then these components can replace the original P variables without mass loss of information. মনে করেন আমাদের দুইটা তিনটা, মানে মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, এই তিনটা মিলে আমাদের যে ভেরিয়েবল ছিল, মনে করেন 50টা ভেরিয়েবল ছিল, সেই 50টা ভেরিয়েবলের যে ভেরিয়েশন আর 80 থেকে 90% এটা যদি মানে ই করে ভেরিয়েশনটাকে যদি এক্সপ্লেন করতে পারে এই দুইটা তিনটা কম্পোনেন্ট, তাহলে আমরা আর প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা তৈরি করবো না। এই দুইটা তিনটাকেই বলবো যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এই তিনটা হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট, এবং যেগুলো তৈরি হবে মানে 50টা ভেরিয়েবলের লিনিয়ার কম্বিনেশন করে, তখন আমরা তিনটা কম্পোনেন্ট পেয়ে যাবো। আমাদের যে টোটাল ভেরিয়েশনটা কতটুকু কভার করছে তার উপর ডিপেন্ড করে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিসটা, মানে আরো প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করবো কিনা ডিপেন্ড করবে যে আমাদের এই টোটাল ভেরিয়েন্ট পপুলেশন ভেরিয়েন্স তারা কত পার্সেন্ট এইগুলোকে এক্সপ্লেন করতে পারলো। এই যে আমাদের এই যে কম্পোনেন্ট যেগুলো বের করলাম প্রিন্সিপাল কম্পোনেন্ট, এটা টোটাল পপুলেশন ভেরিয়েন্সটার কত পার্সেন্ট এক্সপ্লেন করতে হবে। যদি 80 থেকে 90 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে স্টপ করবো, বলবো এই হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট, ঠিক আছে? ইস কম্পোনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট ভেক্টর, এই যে কোএফিসিয়েন্ট ভেক্টর যদি আমরা বলি, একটা একটা হলো একটা হলো আইগেন ভ্যালু আর একটা আইগেন ভেক্টর, ঠিক আছে? ভেক্টর মানে এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, অনেকগুলো নিয়ে একটা ভেক্টর হবে, ঠিক আছে? আর ভ্যালু মানে একটা ভ্যালু, আর ভেক্টর মানে অনেকগুলো নিয়ে একটা, যে আমরা ম্যাট্রিক্স যদি লিখি তাহলে সেটা একটা ভেক্টর হবে। কোনো কোনো ম্যাট্রিক্সের একটা রো অথবা একটা কলাম থাকলে ওটাকে আমরা অনেক সময় ভেক্টর বলি, ঠিক আছে? তাহলে এটার ম্যাগনিটিউড ইআই মেজার্স দ্য ইম্পর্টেন্স অফ দ্য কে ভেরিয়েবল ইন দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট। আমাদের ইআই কে, যেটা এই ইআই কে এইটার যে ভ্যালু, এটার ভ্যালুটা কতটুকু, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টটা আমাদের এই এটা কতটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, এটা আমরা এই ইআই কে ভ্যালু দিয়ে এটাকে ডিটারমাইন করতে পারবো, ঠিক আছে? ইন পার্টিকুলার ইআই কে ইজ প্রপোর্শনাল টু দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন আমাদের এটা আমাদের যে ওয়াই আই মানে নিউ ভেক্টর যেটা, আর হলো আমাদের ভেরিয়েবল যেগুলা, এগুলার যে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট, এগুলা দিয়ে আমরা সাধারণত এই ইআই কে এগুলোকে আমরা এই যে ইআই কে যেটা হলো প্রপোর্শনাল টু দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ওয়াই আই এক্স, যে এটা হলো আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বলি। ইআই কে যে আমরা যেটা ইআই কে যেটা বললাম, ইআই কে ইন্টু ল্যামডা আই ডিভাইডেড বাই সিগমা কে কে। এই সিগমা কে কে মানে ভেরিয়েন্স, যে আমাদের ওই ওই যে ভেরিয়েবল নিয়ে আমরা স্টাডি করবো সেই ভেরিয়েবলের ভেরিয়েন্সটা হলো এটা, আর হলো আইগেন ভ্যালু ভেক্টর এটা, আর ল্যামডা হলো আইগেন ভ্যালু। এইগুলো যদি আমরা বের করি তাহলে আমাদের কোরিলেশন কোঅফিসিয়েন্ট, যে কোরিলেশন কোঅফিসিয়েন্ট আসলে যে এইটার প্রপোর্শনাল, ঠিক আছে? ইআই কে এর প্রপোর্শনাল আমাদের এই কোরিলেশন কোঅফিসিয়েন্ট। তাহলে এটা হলো আমাদের এই মোটামুটি থিওরিটিক্যাল পার্ট। আমরা এখন এইটার একটা প্রবলেম দেখবো। প্রবলেমটা ভালো করে খেয়াল করলে আমরা আগে যা বললাম ওগুলো প্রবলেমের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে? থিওরি দিকে বুঝতে পারেন না কিছুই, কিন্তু প্রবলেমটা দেখেন তাহলে একদম অনেকটা বোঝা যাবে, ঠিক আছে? এখানে বলছে ক্যালকুলেটিং দ্য পপুলেশন প্রিন্সিপাল কম্পোনেন্ট। আমরা পপুলেশন প্রিন্সিপাল কম্পোনেন্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, বলছে সাপোজ দ্য র্যান্ডম ভেরিয়েবল x1 x2 x3, তিনটা হলো ভেরিয়েবল। হুম, তিনটা ভেরিয়েবল আছে আমাদের। এই তিনটা ভেরিয়েবল দিয়ে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট পপুলেশন প্রিন্সিপাল কম্পোনেন্ট আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? বের করতে হবে। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট আমরা বলছিলাম এটা হলো যতগুলো ভেরিয়েবল থাকবে তার চেয়ে কম হবে আমাদের কম্পোনেন্ট, প্রিন্সিপাল কম্পোনেন্ট তার সাথে কম হবে, ঠিক আছে? তো এইগুলোতে যদি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আমরা তৈরি করি, কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হবে সিগমা ইজিক্যাল টু এটার আমাদের এই এটার কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা আমাদের এইটা ক্যালকুলেশন করতে গেলে তো টাইম লাগবে। আমরা এটা
ক্যালকুলেট করতে গেলে ওই যে ওই ভেরিয়েবলের ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, একটার সাথে একটা কু ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে। তারপর আমাদের নয়টা নয়টা রেজাল্ট বের করলে তখন আমাদের এটা টাইম লাগবে। আমরা যদি পরীক্ষা দিই আমরা এই কু ভেরিয়েন্স ম্যাট্রিক্সটা দিয়ে দিব, কারণ এটা ক্যালকুলেশন করতে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের প্রবলেমে থাকবে। মানে এটা একটা আমাদের যে ভেরিয়েবল নিয়ে স্টাডি করছি, তিনটা ভেরিয়েবল, তার ভেরিয়েন্স কু ভেরিয়েন্স ম্যাট্রিক্স হলো এই টাইপের। এইগুলো হলো ভেরিয়েন্স, এই যে ডায়াগোনাল গুলো ভেরিয়েন্স। আর এর বাইরে যেগুলো এগুলো হলো কোভেরিয়েন্স। এটা একটা কোভেরিয়েন্স, এটা হলো ওয়ান এর সাথে টুর কোভেরিয়েন্স, এটা হলো ওয়ান এর সাথে থ্রির কোভেরিয়েন্স। এটা হলো আমাদের ওয়ান এর সাথে টুর কোভেরিয়েন্স, এটা হলো ওয়ান এর সাথে থ্রি, টুর সাথে থ্রির কোভেরিয়েন্স, ঠিক আছে? তাহলে এটা হলো এগুলো হলো ভেরিয়েন্স, এই ডায়াগোনাল গুলো ভেরিয়েন্স, আর এগুলো হলো কোভেরিয়েন্স। তাহলে এই জন্য আমরা এটাকে এই যে আমাদের এটাকে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? তো ইট মে বি ভেরিফাইড দ্যাট, আমরা এখানে ভেরিফাই করতে পারি যে প্রবলেমে ভেরিফাই, মানে এখানে রেজাল্টটা দেওয়া আছে আর কি, ঠিক আছে? তো এখানে আমরা এটা ভেরিফাইকেশন, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর যদি আমরা বের করি, এই ল্যামডা 1, ল্যামডা 1 মানে হলো এই যেখানে যেগুলা এই যে ল্যামডা 1 ল্যামডা 2 এগুলো হলো ভেরিয়েন্স গুলা, যে ভেরিয়েন্স গুলা, তাহলে এটা হলো ল্যামডা 1, এটা ল্যামডা 2, এটা হলো ল্যামডা 3, সরি, এটা হলো এগুলো যে সিগমা 1 1, সিগমা 1 2 2, এটা সিগমা 2 3। তো এখানে ল্যামডা 1 সমান এটা হবে, এটা যদি আমরা এখান থেকে বের করি, ল্যামডা 1 সমান এটা, ল্যামডা 2 হবে এইটা, ল্যামডা 3 হবে এটা। আর এইগুলো যদি ভেরিফাই করতে বলছে, যে এইগুলা ভ্যালুগুলো এইগুলা, ঠিক আছে, আমরা দেখলে ভেরিফাই করতে হবে যে ই 1 হবে এটা, ই 2 হবে এটা, ই 3 হবে, এগুলো হলো ভেক্টর, আইগেন ভেক্টর, এগুলো হলো আইগেন ভ্যালু, হ্যাঁ। তাহলে আমাদের এগুলো যদি হয় তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা হবে, প্রিন্সিপাল কম্পোনেন্টস বিকাম, আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে y11। y1 এর ফর্মুলা হলো এটা, আমরা একটু আগে বলছি y1 ইজ ইকুয়াল টু ই 1 ট্রান্সপোজ এক্স, ই 1 ট্রান্সপোজ হলো এটা, আর এক্স হলো এক্সি, ঠিক আছে? তাহলে ই 1 ট্রান্সপোজ এক্স হবে y1। তাহলে y1 হবে এই যে ই 1 ট্রান্সপোজ, মানে যে এইটাকে এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা ইন্টু এক্স, মানে আমাদের ভেরিয়েবল তিনটা, এটা যদি আপনি এখানে একটা ম্যাট্রিক্স লেখেন, এক্স এর ম্যাট্রিক্স, ই 1 হলো এইটা, তার ই 1 ট্রান্সপোজ হলো এটা, তার এক্স এক্স হলো x1, x2, আর হলো x3। এই তিনটে হলো আমাদের ভেরিয়েবল, তাই না? দুইটাকে যদি মাল্টিপ্লাই করেন, এইটা ইন্টু এইটা, তাহলে এই প্রথমে এইটা ইন্টু x1, তাহলে 0.383 x1, আমরা যেখানে 0.383 x1 এলাম। তারপরে এইটা প্লাস এইটা ইন্টু পরেরটা প্লাস, এখানে যেখানে মাইনাস আছে আমরা এখানে মাইনাস লিখবো, এইটা ইন্টু এটা হলে এইটা ইন্টু x2 হবে। আর জিরোতে এটা মাল্টিপ্লাই করলে এটা জিরো হবে, এই জন্য আমরা এটা লিখি নাই। তারপরে y2 হবে এইটা এইটাকে মাল্টিপ্লাই করতে হবে এটা দিয়ে, তাহলে প্রথমটা হবে জিরো, এই যে এটা এইটা মানে জিরো, তার মানে এটা নাই। x2 না, তার মানে এক্সটাকে x2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, x2 জিরো হয়ে যাবে। আর x3 হবে এটা 1 ইন্টু x3, মানে তখন এটা শুধু y2 হবে x3 সমান। বুঝতে পারছেন এটা? বোঝা গেছে না? এই যে এগুলো মাল্টিপ্লাই করবেন, এই যেখানে যে এটা হলো ফর্মুলা, তাহলে ই 1 ট্রান্সপোজ মানে যে এইটাই, যে এইটা হলো ই 1 ট্রান্সপোজ, আর এক্স হলো x1, x2, x3। এইভাবে মাল্টিপ্লিকেশন করবে, এই মাল্টিপ্লিকেশন করলে আমরা এই ইকুয়েশন গুলো পাবো। জি। y3 যেটা, y3 হলো ই 3, এইটাকে মাল্টিপ্লাই করতে হবে আবার x1, x2, x3, এটা করলে যে এইটা আসবে, তাই না? মানে জি এটা স্যার। এটার সাথে x1 হবে, এইটার সাথে x2 হবে, আর এটা জিরো হয়ে যাবে, x3 থাকবে না। তাহলে আমরা যে ওই যে লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা y1, y2, আমরা এই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো আমরা এখানে তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমাদের যে এই যদি আমরা এগুলো ভেরিয়েন্স ক্যালকুলেট করি, যে ভেরিয়েবল x3 যেটা, এটা একটা একটা দিয়ে এটা হলো x3টাই একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট, যেখানে শুধু যে y2টা সমান সমান x3, তাহলে এটা একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট, ঠিক আছে? এটা একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট বিকজ ইট ইজ আনকোরিলেটেড উইথ আদার ভেরিয়েবল, এটার সাথে অন্য কোনো ভেরিয়েবল নাই। y2 সরাসরি x, মানে অন্য ভেরিয়েবল যদি থাকতো তাহলে তাদের মধ্যে কোরিলেশন থাকতো, তাই না? তাহলে আমরা এখানে এটা একটা মানে যদি অন্য কোনো ভেরিয়েবল নাই, সুতরাং এটাকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট হিসেবে আমরা এটাকে ডিলিট করে দিই, এটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের যেটা ভেরিয়েন্স, ভেরিয়েন্স যদি আমরা ক্যালকুলেট করি,
তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই ওয়ান এর ভেরিয়েন্স যেটা আমরা ক্যালকুলেট করি, এইটার ভেরিয়েন্স মানে এইটুকুর ভেরিয়েন্স, তাই না? এইটুকুর ভেরিয়েন্স আমরা যেখানে ভেরিয়েন্স অফ এইটি লিখছি, ভেরিয়েন্স অফ ওয়াই ওয়ান মানে ভেরিয়েন্স অফ এইটা। এরকম যখন ভেরিয়েন্স হবে, ভেরিয়েন্স এর মানে হলো এই যে এটা হলো ভেরিয়েন্স এর ফর্মুলা, এই যে আমি একটা ফর্মুলা পাশে লিখে দিচ্ছি, এটা আপনার তো প্রসঙ্গে জানি না। যদি ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই হয়, এটা হবে ভেরিয়েন্স অফ এক্স, এইটার ভেরিয়েন্স প্লাস এইটার ভেরিয়েন্স প্লাস হবে এইটার কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ এইটা। হ্যাঁ, এটা হলো ফর্মুলা। ভেরিয়েন্স যদি দুইটা ভেরিয়েবলের যোগফলের ভেরিয়েন্স ক্যালকুলেট করলে, দুইটা ভেরিয়েবলের ভেরিয়েন্স আলাদাভাবে ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, আর প্লাস হবে কোভেরিয়েন্স অফ এইটা, এই দুইটা কোভেরিয়েন্স বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এইটার ভেরিয়েন্স ক্যালকুলেট করি, এটা একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, কনস্ট্যান্ট যদি হয় ওইটার ভেরিয়েন্স যখন হবে, তখন এই ভেরিয়েন্স, এটা যেহেতু আমাদের হোল স্কোয়ার আছে, ভেরিয়েন্স মানে তো যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাই না? এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ফর্মুলা, যেহেতু হোল স্কোয়ার আছে, সুতরাং এইটা স্কোয়ার হয়ে যাবে। এইটা তখন এই যে বাইরে নিয়ে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তখন এটা বাইরে আসলে স্কোয়ার হয়ে যাবে। আর ভেরিয়েন্স হবে এক্স ওয়ান এর, এটা এক্স ওয়ান এর ভেরিয়েন্স। যেখানে ফর্মুলা অনুযায়ী প্লাস, আমরা এখানে প্লাস দিলাম, এইটার ভেরিয়েন্স, এইটার স্কোয়ার, এইটার স্কোয়ার প্লাস ভেরিয়েন্স অফ এক্স টু, আর হলো প্লাস ভেরিয়েন্স অফ যে ভেরিয়েন্স অফ টু, আর এটা হলো কনস্ট্যান্ট, এটা আগে চলে আসবে। এই টু হলে ফর্মুলা টু, আর এটা হলো আমাদের একটা কনস্ট্যান্ট আছে, এটা কনস্ট্যান্ট ইন্টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়ান এক্স টু, যে এক্স ওয়ান এবং এক্স টুর কোভেরিয়েন্স বের হলো। এই যে এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখানে নতুন জিনিস হলো, যখন এই যে এটা এই কনস্ট্যান্ট যখন ভেরিয়েন্স বের করবো, ভেরিয়েন্স অফ টু ইন্টু এক্স, এটা যদি বের করতে চান, তাহলে আপনাকে এই টুর স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা তখন স্কোয়ার হয়ে যাবে, এটা ফোর হয়ে যাবে, তখন ভেরিয়েন্স অফ এক্স বের করলেই আমরা এটার ভেরিয়েন্স হয়ে যাবে। তাই তাহলে এখানে সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, এইটা স্কোয়ার হয়ে বাইরে চলে আসবে। আর ভেরিয়েন্স সাধারণত ভেরিয়েবল, কনস্ট্যান্টের ভেরিয়েন্স হয় না, ভেরিয়েন্স হয় ভেরিয়েবলে, তাই না? জি স্যার। কারণ ভেরিয়েবলের ভেরিয়েশন আছে, এটা তখন ভেরিয়েন্স অফ এইটার করতে হবে। তাহলে এটা একটু নতুন জিনিস, এটা স্কোয়ার করতে হবে। যদি স্কোয়ার করতে হবে, এটা মনে রাখবেন যে ভেরিয়েন্স বের করলে এক্স এর সাথে কোঅফিশিয়েন্ট থাকে, কনস্ট্যান্ট থেকে ওটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দেন ভেরিয়েন্স হবে ভেরিয়েবলের। তাহলে আমরা এই জিনিসগুলো বের করলাম, তাই না? তাহলে এইটাকে স্কোয়ার করলে এটা আসবে। আর ভেরিয়েন্স অফ এক্স ওয়ান, এটা আপনি যে যেতে হবে, যে আমাদের যে এই যে ম্যাট্রিক্স, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যেটা, এটা হলো এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স থ্রি ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স রেজাল্ট, ঠিক আছে? এটা হলো আমাদের এটাকে আমরা বলবো, এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো এক্স থ্রি, এখানে ওইদিকে এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এগুলোর ইনফরমেশন, তাই না? তাহলে এটা যেটা, এটা হলো এক্স ওয়ান ইন্টু এক্স টু, তার মানে এই একই ভেরিয়েন্সের মধ্যে, তাই না? তাহলে একই ভেরিয়েন্স হলে, একই ভেরিয়েবল হলে সেটা হয় ভেরিয়েন্স। আর যদি ভেরিয়েবলটা ডিফারেন্ট হয়, এইটা এবং এইটা হয়, তখন এটা হবে কোভেরিয়েন্স। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। এইটা যদি বলি, এটা হলো এইটা এবং এইটার, তাই না? জি এটা স্যার। কিন্তু এটা এক্স ওয়ান, এটা এক্স ওয়ান, তার মানে এটা ভেরিয়েন্স। হ্যাঁ। যখন আপনি বলবেন এটা হলো এক্স টু ইন্টু এক্স টু, তাই না? জি স্যার। এটা এদিকে এক্স টু, এটা তাহলে এটা হলো ভেরিয়েন্স। তাহলে সেম ভেরিয়েবল হবে, এটা হবে ভেরিয়েন্স। আর যেখানে ডিফারেন্ট ভেরিয়েবল হবে, ওটা হবে কোভেরিয়েন্স। এটা হলো ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের ইনফরমেশন, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথম হলো ভেরিয়েন্স অফ এক্স ওয়ান, ভেরিয়েন্স অফ এক্স ওয়ান, এটার মধ্যে ভেরিয়েন্স কোনটা, এক্স ওয়ান এর ভেরিয়েন্স হলো যে এইটা, তাই না, যে ওয়ানটা। ওয়ান। তাহলে ওয়ানটা হলে আমরা এখানে বলছি ভেরিয়েন্স অফ এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান, তার মানে এটা রেজাল্ট দেওয়া আছে ওই ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সে, ওয়ান, ওয়ান, ঠিক আছে? ওয়ান। এটাকে স্কোয়ার করলে এটা হবে। আর ভেরিয়েন্স অফ এক্স টু যেটা, এটা আমাদের ম্যাট্রিক্স থেকে বের করেছে, ফাইভ ভেরিয়েন্স অফ হবে এক্স স্যার। ফাইভ হবে। হ্যাঁ, আমরা এখানে এটা ফাইভ বসাই দিলাম, ঠিক আছে? এটা হলো ফাইভ। আর এটাকে স্কোয়ার করলে, যে এখানে যে প্লাস আছে মাইনাস আছে, এই যে আলটিমেটলি এই তিনটা যদি আপনি ই করেন, তাহলে এটা রেজাল্ট হবে এটা। আর এটা হলো কোভেরিয়েন্স অফ এক্স ওয়ান এক্স টু, এই যেখানে আমাদের এই যে ম্যাট্রিক্স এই কোভেরিয়েন্স করে যে এক্স ওয়ান, এটা হলো এক্স ওয়ান, আর হলো এক্স টু, এই যে এক্স টু হলো এটা, তাই না? এটা হলো মাইনাস টু, টু। এটা হলো মাইনাস টু। তাহলে আমরা এখানে ওইটার ভ্যালুটা, এখানে এই যে এইটার ভ্যালুটা যে মাইনাস টু বসাই দিচ্ছি, বোঝা গেছে এটা? জি স্যার। তাহলে এখন এইটাকে জাস্ট সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো, এটা এইটার রেজাল্ট হবে, এইটা হলো যে ভেরিয়েন্স অফ ওয়াই ওয়ান আর ল্যামডা ওয়ান একই যে, তাহলে এটা ল্যামডা ওয়ান এর ভ্যালু, ঠিক আছে? এটা হলো ল্যামডা ওয়ান, এইটাই কিন্তু আমরা যেখানে লিখছি যে ল্যামডা ওয়ান ইজ ইকুয়াল টু এখানে এইটা, ঠিক আছে? পরীক্ষার সময় আসলে এইটা দেওয়া থাকবে, আর এই যে এইগুলো দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এগুলো আপনাকে বের করতে হবে,
ঠিক আছে, λ1 λ2 λ3 এগুলো আমরা এখানে বলছি ভেরিফাই করতেছি যে λ1 এর ভ্যালুটা এটা, λ2 এর ভ্যালুটা এটা, λ3 এর ভ্যালুটা। ঠিক একইভাবে আমরা যদি ভেরিয়েন্স অফ y2 বের করি, ভেরিয়েন্স অফ y2 মানে ভেরিয়েন্স অফ x3, তাই না? এই যে y2 টা কি ছিল, যে এটা ছিল শুধুমাত্র x3, এটা ছিল x3, এর ভেরিয়েন্স যখন আমরা বের করবেন তখন এটা সরাসরি x3। তো ভেরিয়েন্স অফ y হলো x3, x3 মানে ভেরিয়েন্স অফ x3 মানে কি, যে এটা 2, তাই না? যে x3 ভেরিয়েন্স কোনটা হবে, x3 ভেরিয়েন্স টু হবে যে এইটা হলো x3, টু এখানে x3, তার মানে যে 2টা হলো ভেরিয়েন্স অফ x3। তাহলে ইয়েস, এটা আমরা এটা 2 পাইলাম, 2 মানে হলো λ2, এখানে λ2। কিন্তু λ2 মানে যেখানে λ2 টা লেখা, যে 2 ভ্যালুটা হুম, লেখা। আচ্ছা, তারপরে হলো আমরা ভেরিয়েন্স অফ x3 যখন বের করবো, ভেরিয়েন্স অফ x3, x3 এর এই যে কম্বিনেশন আমরা এটা পাইছি, তাই না? যে x3 যেটা দেখেন, যে x3 আমরা বলছিলাম যে x3 হলো যে এইটুকু, এইটুকু হলো x3, তার মানে এটুকুর ভেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো এইটুকুর ভেরিয়েন্স যখন আমরা ক্যালকুলেট করব, ভেরিয়েন্স অফ x3, এইটা ভেরিয়েন্স, তাহলে এইটা হলো কনস্ট্যান্ট, এটা কি হবে, স্কোয়ার হয়ে যাবে, তাই না? স্কোয়ার হয়ে যাবে। ভেরিয়েন্স হবে x1, x1 এর ভেরিয়েন্স, আর প্লাস হলো এইটা স্কোয়ার হয়ে যাবে, এইটার ভেরিয়েন্স হবে। আর যেহেতু এই যে এইটা টু, এই যে এটা হলো ফর্মুলা 2, যে আমি যে ফর্মুলা লিখেছি 2 ইন্টু এই যে কনস্ট্যান্ট গুলো তখন মাল্টিপ্লিকেশন হবে, এখানে যা থাকবে কনস্ট্যান্ট এগুলো মাল্টিপ্লিকেশন হবে, আর এই দুইটার কোভেরিয়েন্স হবে, এই দুইটার কোভেরিয়েন্স, ঠিক আছে? কোভেরিয়েন্স অফ x1 x2, ঠিক আছে? আর দেখেন এটাকে স্কোয়ার করলে এটা হবে ভেরিয়েন্স অফ x1, যদি ওই যে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর 1, এটাকে স্কোয়ার করলে এটা হবে, আর ভেরিয়েন্স অফ x হলো 5, এটাকে স্কোয়ার করলে ভেরিয়েন্স অফ x1 আর x2 এর কোভেরিয়েন্স, যেটা আমরা কিন্তু দেখি x1, এটা হলো x1 আর x2 এর কোভেরিয়েন্স হলো -2, তাই না? -2। -2, তখন আমরা এখানে -2 দিয়ে বসাইলি, যে -2 আমরা বসাইছি, তাহলে আলটিমেটলি আমাদের এটা সিম্পলিফাই করলে রেজাল্ট হবে 0.17, এটা মানে λ3, এটা হলো আমাদের λ3। থার্ড, λ3 মানে থার্ড কম্পোনেন্ট, থার্ড আইগেন ভ্যালু, ঠিক আছে? তাহলে 0.7, এখানে যে এটা, এখানে যে এটা এই রেজাল্টে যে 0.7 এখানে লেখা আছে, এটা এটা থাকবে না কিন্তু, এটা পরীক্ষার সময় এটা আপনার এইটা, এটা আপনাকে বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে, এইটা দেওয়া থাকবে আর এইটা দেওয়া থাকবে। হ্যাঁ, কারণ এটা না দিলে আপনি পারবেন না, যে বের করে ডাটা থেকে বের করতে গেলে অনেক টাইম লাগবে, এগুলো পারবেন না, ঠিক আছে? তাহলে আমি এইটা দিয়ে দিব, এটা দিয়ে দিব, দিয়ে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেট করবো, ঠিক আছে? তাহলে আমরা λ1 λ2 λ3 বের করলাম। আর কোভেরিয়েন্স অফ, আমরা যদি y1 y2 বের করি, হ্যাঁ, কোভেরিয়েন্স অফ y1 y2 y1 y3 y2 y3, এগুলো বিভিন্ন কম্বিনেশন বের করা যায়, ঠিক আছে? তাহলে কোভেরিয়েন্স অফ y1 y2 যখন আপনি বের করবেন, তখন কোভেরিয়েন্স হবে y1 y2 হলো যেটা, ঠিক আছে? কোভেরিয়েন্স 0.31 x1, আর হলো এটা y1 হলো 0.3 x1, এটা হলো আমাদের এটুকু হলো আমাদের y1 এর রেজাল্ট হলো এটা, এই যে আমরা এখানে যে বের করছি হুম, y1, যেটা y1 এ যেখানে যেটা ছিল, y1 এ যে আলটিমেটলি এটা বের করছি, তাই না? এটা y1, আর y2 মানে x3, তাই না? তাহলে y2 মানে, যে y2 হলো যে x3 টা, x3। কোভেরিয়েন্স অফ y1 y2 মানে কোভেরিয়েন্স অফ, যেমন ইন টার্মস অফ x হবে এইটা, তাই না? এইটা যখন আপনি বের করবেন, তখন এই যে 0.3, এইটার কোভেরিয়েন্স হবে এইটার সাথে এইটার, তাহলে 0.383 ইন্টু কোভেরিয়েন্স অফ x1 x3, তারপরে এখানে মাইনাস আছে, তাই না? মাইনাসের সাথে কোভেরিয়েন্স অফ x2 অ্যান্ড x3, এইটা এইটা আগে চলে আসবে, আর কোভেরিয়েন্স অফ x2 x3, এটা যখন আমরা ব্রেকডাউন করে এইভাবে লিখতে পারবো। তাহলে এটা হলো এইটা, আর কোভেরিয়েন্স অফ x1 x3 যদি আপনি দেখেন, যে ওই যে এটা কিন্তু এটা কোভেরিয়েন্স, আমাদের যে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এটা x1 এবং x3 কোভেরিয়েন্স হলো 0, যেটা, হ্যাঁ, এটা আমরা এখানে 0, এটা 0 বসাই দিবেন, ওই টেবিল থেকে ওই ম্যাট্রিক্সে বের করতে হবে। আর x2 x3 কোভেরিয়েন্স, x2 আর x3, x2 হলো যে এটা হলো x2, আর x3 যেটা, x3 হলো যে এইটা, তাই না? যে লাস্টের x3, এটাও 0। জি তাহলে স্যার। আমরা এখানে এই যে এই দুইটা জিরো, এখানে জাস্ট এখানে ওই যে দুইটা জিরো বসে, আলটিমেটলি কোভেরিয়েন্স y1 হলো 0, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা পাইলাম, যে σ11, এই যে ভেরিয়েন্স, যেটা σ11 σ12 σ3, এগুলো আলটিমেটলি কি, এগুলো আমাদের λ1 λ2 λ3, তাই না? এটা হবে 1 প্লাস, এটা আমরা যদি এই ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স থেকে যদি আমরা দেখি, তাহলে এটা হলো ওই যে ডায়াগোনাল এলিমেন্টস গুলা, σ11 মানে হলো যে আমাদের ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স এর এইটা, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা যদি আপনি অ্যাড করেন,
তাহলে 8। আলটিমেটলি এটা হলো 8 হলো, তাই না? জি স্যার। এখানে আমরা ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 যেগুলো আমরা বের করলাম, এই যে এখানে ক্যালকুলেশন করি যে ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 বের করছি না, এই যে আমরা ল্যামডা 1, ল্যামডা 2 বের করছি, ভেরিয়েন্স অফ y1, ভেরিয়েন্স অফ y2, ভেরিয়েন্স অফ y3, এই ভ্যালুগুলো যদি আপনি এখানে বসাই দেন, এই যেখানে যদি এগুলো বসাই দেন, এই যে ল্যামডা 1 এর ভ্যালু এটা পাইছি, ল্যামডা 2 এর ভ্যালু এটা পাইছি, এটা যদি অ্যাড করেন এইটাও 8 হবে। তার মানে আমাদের সিগমা 1 1 এগুলো অ্যাড করলে যা হবে, ল্যামডা 1, ল্যামডা 1 2 এগুলো অ্যাড করলে একই জিনিস হবে, তার মানে দুইটা একই, ঠিক আছে? কিন্তু গেলে সিগমা 1 এর ভ্যালু আর ল্যামডা 1 এর ভ্যালু কিন্তু সেম না, টোটালটা সেম হবে। এইটা টোটাল আর এইটা টোটালটা এক হবে, এইটা কিন্তু এক ভ্যালু হয় নাই, ভ্যালু গুলো ডিফারেন্ট বাট টোটাল ইজ সেম, ঠিক আছে? টোটাল করলে অ্যাকচুয়ালি এটা একই জিনিস হবে। তাহলে এখন আমরা যদি প্রপোর্শন বের করি, যে প্রপোর্শন অফ টোটাল ভেরিয়েন্স অ্যাকাউন্টেড বাই দ্য ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট, যেটা ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের জন্য আমাদের টোটাল ভেরিয়েশনটাকে কতটা এক্সপ্লেন করতে পারলো এটা, তাহলে এটা হবে ল্যামডা 1, যে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের আইগেন ভ্যালু হলো ল্যামডা 1 ডিভাইডেড বাই, আমরা যদি ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, ল্যামডা 3 যদি বের করি, তাহলে 0.73, মানে 73% ভেরিয়েশনের ভেরিয়েন্সটাকে এক্সপ্লেন করছিল আমাদের ফার্স্ট কম্পোনেন্ট, প্রিন্সিপাল কম্পোনেন্ট। তার মানে আমাদের টোটাল ভেরিয়েশনের ম্যাক্সিমামটাই আমাদের ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টে আসছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এটা হলো ল্যামডা 1 মানে একটা কম্পোনেন্ট, বাট এটা হলো কম্বিনেশন অফ 3 ভেরিয়েবলস, তিনটা ভেরিয়েবল নিয়ে লিনিয়ার কম্বিনেশন করে আমরা একটা কম্পোনেন্ট পেলাম। হ্যাঁ, রিয়েল লাইফে তিনটা না, হয়তো 50টা 20টা এরকম অনেক ভেরিয়েবল থাকবে, সেগুলোকে আমরা একটা প্রিন্সিপাল কম্পোনেন্টে কনভার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ফার্দার দ্য টু কম্পোনেন্টস অ্যাকাউন্ট ফর দ্য প্রপোর্শন অফ, যে যদি দুইটা দুইটা দেখি আমরা, যদি দুইটা হলো, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টের জন্য এটা, আর সেকেন্ডটার জন্য ল্যামডা 2 ভ্যালু আসছে 2, এই দুইটা যদি আমরা অ্যাড করি ডিভাইডেড বাই যদি 8 হয়, এই যে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ভ্যালু 8 হয়, তারপরে 98, মানে দুইটা কম্পোনেন্ট মিলে আমাদের টোটাল ভেরিয়েশনের 90% ভেরিয়েশনটাকে এই দুইটা কম্পোনেন্টই আমাদের এক্সপ্লেন করতে পারছে, তাই না? তাহলে এটা হলো আমাদের এই ফার্স্ট এবং সেকেন্ড, এই দুইটা মিলে হলো আমাদের অলমোস্ট পুরাটা। তাহলে আমরা যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট বলি, কম্পোনেন্ট হলো দুইটা আমাদের, যে আমরা যে তিনটা ভেরিয়েবলকে ট্রান্সফর্ম করে দুইটা কম্পোনেন্টে আমরা এখানে, যদি এটা একটা হাইপোথেটিক্যাল ডেটা এবং আমরা ছোট্ট ডাটা নিয়ে কাজ করছি, সুতরাং এখানে আমরা দুইটা এটা বের করতে পারি। এখন যদি আমরা গেলে বের করি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করি, এই যে এই ফর্মুলাটা ওখানে ছিল, আমরা ডিফাইন করছি যে কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, এটা প্রপোর্শন অফ আমাদের এই যে আইগেন ভ্যালু, এই যে ফর্মুলাটা, হ্যাঁ। তা আমরা যদি রু y1 আর y2 যদি বের করি, এই যে আই এর ভ্যালু একটা বসাবেন, q এর একটা ভ্যালু বসাবেন, এখানে যা বসাবেন এখানে আই এর ভ্যালু এগুলো বসাই দিতে হবে, ঠিক আছে? এই ফর্মুলা যদি আমরা এগুলো বের করি, তাহলে আলটিমেটলি আমাদের এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা y1 এবং x1, y1 এর সাথে x1, মানে x1 যে ভেরিয়েবলটা, তার সাথে ফার্স্ট আমাদের লিনিয়ার কম্বিনেশন যেটা আমরা করছি, ফার্স্ট কম্পোনেন্ট যেটা আমরা বের করছি, এদের মধ্যে যে কোরিলেশন বের করি, তাহলে 0.928। আর যদি আমরা y1 এবং x2, ফার্স্ট প্রিন্সিপালের সাথে যদি আমরা x2 প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করি, তাহলে এটা হবে 0.998। Notice that the variable x2 with coefficient এত receives the greatest weight of the component y1। তার মানে আমাদের y1 যেটা, y1 এর সাথে y2 এটা হলো আমাদের মানে গ্রেটেস্ট ওয়েট, ওয়েটটা হলো সবচেয়ে বেশি ওয়েট হলো y1 এর সাথে x2, ঠিক আছে? Also, the largest correlation in absolute term with y1. The correlation x1 and y1 is almost as large as for x2, indicating that the variables are about equally important for the first principal component. আমরা এখানে যে এগুলো হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট, y1টা, y গুলো হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট, আর x1 x2 এগুলো হলো আমাদের ভেরিয়েবল, ওই যে আমাদের অরিজিনাল ডাটার যে ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবল গুলো আমরা কনভার্ট করছি প্রিন্সিপাল কম্পোনেন্টে, তাই না? তার মানে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট যেটা, সেটার মধ্যে আমাদের x1 এবং x2 এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল, যেগুলো দিয়ে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল কম্পোনেন্টে আসে। আর x3টা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই দুইটা আমাদের বেশিরভাগই কন্ট্রিবিউট করছে এই ফার্স্ট ভেরিয়েবল 1 এবং ভেরিয়েবল 2। এইবার আমরা y2 এর সাথে যদি x1 বের করি, এটা y2 আর x2 এটা হবে 0, এটা বের করলে এটা 0 আসবে।
আর y2 সাথে x রিবে গেলে এটা 1 আসবে, as শুড বি, তাই না? তাহলে এগুলা আমাদের এই যে এই মানে প্রত্যেকটার সাথে যে আমরা যে কম্পোনেন্ট, প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করি, তার সাথে ভেরিয়েবল গুলার কোরিলেশন কেমন, সেগুলো বের করতে গেলে এই ফর্মুলা দিয়ে আমরা এগুলোকে বের করি। তাহলে এটা হলো আমাদের মোটামুটি প্রিন্সিপাল কম্পোনেন্ট। আমরা সব এরপরে বাকিগুলো পড়লে বুঝবেন না, ওগুলো অনেক কঠিন জিনিস। একটু পড়লে হয়তো কিছুটা বোঝা যাবে আর কি। আমি যেটা বললাম যে প্রবলেমটা ভালো করে দেখবেন, আর উপরে থিওরি গুলো লিখতে হবে, কারণ শুধু প্রবলেম তো তার কোশ্চেন করা যাবে না। আমরা ওই থিওরি গুলো একটু লিখতে হবে, মুখস্থ করে বাজি করে ওগুলো এই, শিখবেন আর কি, ঠিক আছে? তাহলে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস যতটুকু পড়ি, আর পারলে আর পড়লে পারবেন না, তখন ঝামেলা হবে, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম বা বুঝেন নাই, কঠিন জিনিস, তারপরে তো মোটামুটি যতটুকু বোঝা গেছে, কোনো প্রবলেম আছে না কোথাও? স্যার, এখানে আমাদের পরীক্ষা থেকে থিওরি এবং ম্যাথ দুই রকমই আসবে তো নাকি স্যার এই দুইটা চ্যাপ্টার? হ্যাঁ, না হ্যাঁ, দুইটা থাকবে সব জায়গায়, সবটার মধ্যে দুইটাই আসবে। একটা আচ্ছা দেখো, আচ্ছা। কোশ্চেন খুব অল্প পড়েছি তো, বেশি পড়ে জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। থিওরি যা যা শীট গুলো যেগুলো ছিল, প্রত্যেকটা পুরাটাই পড়বে ভালো করে। আচ্ছা, বুঝতে ওখানে পারছি। ওখান থেকে সিটের বাইরে দিব না, কারণ দেখলে পারবেন না কিছুই। জি স্যার, শীটের বাইরে ম্যাথ দিয়ে না, তাহলে পারবো না স্যার। ম্যাথ হয়তো যে ডাটা মাটা চেঞ্জ থাকবে একটু, হ্যাঁ, কিন্তু ডাটা চেঞ্জ করে দিয়েন স্যার, বাট মানে ম্যাথ শীটে যেগুলো আছে এইগুলাই যেন ওগুলো থাকে। ওগুলোই দিব আর কি। ডাটা মাটা প্যারামিটার চেঞ্জ থাকবে আর কি, ঠিক আছে? ও দিলে তো কোশ্চেন বা ই হবে না। তাহলে এগুলো একটু ভালো করে পড়েন, তাহলেই হবে আর কি। জি স্যার। স্যার আমাদের ফাইনালে প্রশ্নের প্যাটার্ন নিয়ে স্যার একটু যদি বলে দেন স্যার আমাদের। ওই যে ওখানে যে মিডের মতো যায়, মিড যে বলেছিলাম, ওখানে কিছু থিওরি থাকবে, কিছু ওই যে সিটের ভিতরে থেকে কিছু থিওরি লিখতে হবে, জি স্যার। আর হয়তো যে প্রবলেম থাকবে স্যার এই। কয়টা কোশ্চেন আনসার করতে হবে? এইটা বোধহয় ওই যে টাইম দেখতে হবে, শিডিউলটা দেখতে হবে। ওই যে আপনি সবগুলো শীট তো বেশি না, সবগুলো পড়েন, তারপরে ওই যে হ্যাঁ না কোশ্চেন। স্যার, শীট পড়বো বলতেছি স্যার, মানে কয়টা কোশ্চেন দেবেন? নাম্বার তো হচ্ছে, মার্ক হচ্ছে 40, 40-তে জন্য কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হবে স্যার? 40-তে ম্যাক্সিমাম 4টা, 10 ওকে করে। স্যার। হুম। তো ঠিক আছে, তাহলে আমরা স্যার এই স্লাইডটা মনে হয় দেওয়া নাই না স্যার আমি এখন আমাদের এখন এখনই দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। স্যার, ওকে, থ্যাংক ইউ। জি স্যার।